সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবি আজিয়াটা পিএলসির হেড অফ কমার্শিয়াল পার্টনারশিপ মোহাম্মদ সানজিদ হোসেন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনার ক্যারিয়ারের দীর্ঘদিনের একটা জার্নি এবং অনেক ইস্যু নিয়ে আপনি কাজ করেছেন, অনেক সেক্টরে আপনি কাজ করেছেন। সো আপনার জার্নিটা শুরু হয়েছিল কোন সেক্টর দিয়ে? আমি যখন স্টাডি করি, আমার ইঞ্জিনিয়ারিং করা অবস্থায় আমি আসলে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। আচ্ছা। এবং আমরা যারা ঢাকার বাইরে থেকে আসি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, তখন দেখা যায় যে আমাদেরকে অনেকগুলো জার্নির মধ্য থেকে যেতে হয়। তো সেই জার্নির মাধ্যমেই আমরা জানতে পারি যে ঢাকা শহরে আসলে স্বাবলম্বী হওয়াটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। এবং সেই সময়ে আমি প্রথমে বিভিন্নভাবে কাজ করা শুরু করি। প্রথমত আমি সমকাল পত্রিকায় একজন কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি। তো আপনি বলতে পারেন, হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারের কোনো একটা সময়ে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম। সেখানে আমি কিছুদিন বিভিন্ন মানে বিখ্যাত লোকদের নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি করি এবং সেই লেখালেখির একটা পর্যায়ে আমার পরিচিত হই আমি আমাদের ওয়ান অফ দি ভালো আর্টিস্ট এবং গুণী মানুষ নিমা আপার সাথে। তো সেখান থেকে আমি কিছু কাজ করি প্রোডাকশনে এবং সেখান থেকে আমার প্রোডাকশন থেকে জার্নিটা শুরু হয়। তারপরে আমি কিছুদিন ইফতেখার আহমেদ ফাহমি প্রোডাকশনেও কিছুদিন কাজ করি। তো এরকম যখন পার্ট টাইম কাজ করতে থাকি, তখন একটা সময় জানতে পারি যে ঠিক আছে, আমার তো আসলে আমি একটা কর্পোরেট অপরচুনিটিতেও আমরা এক্সপ্লোর করতে পারি। সো সেখান থেকে আমি 2007 সালে গ্রামীণফোনে প্রথম কাজ করা শুরু করি এবং যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2009 সালে, তারপরে আমি গ্রামীণফোনেই পার্মানেন্ট হিসেবে ওখানে প্রথম আমার চাকরি জীবন শুরু করি। সেখানে আমি কিছুদিন চাকরি করার পরে বুঝতে পারি যে আমাকে আসলে আমার ক্যারিয়ারের জন্য মার্কেটিংয়ে, যদিও আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, কিন্তু আমার মার্কেটিংয়ের উপরে একটি ন্যাক থাকার কারণে এবং আমার উৎসাহ থাকার কারণে আমি সাউথ ইস্ট ব্যাংকে চাকরি নেই। সেখানে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে, আপনি যদি এখন সাউথ ইস্ট ব্যাংকের লোগোটা দেখে থাকেন, সেই লোগোর যে বি, সাউথ ইস্ট ব্যাংকের এস এবং বি এর যে সায়ান কালারটা, এই ডিজাইনটা আমার নিজের হাতে করা। সো ওইখান থেকে নিজের একটা অভিজ্ঞতা অর্জন করি এবং নিজেকে বুঝতে পারি যে হ্যাঁ, এভাবে আমি আসলে নিজেকে এগিয়ে নিতে পারি। এবং এরই পরিপ্রেক্ষিতে আমি পরে ঢাকা ব্যাংকেও চাকরি করি এবং 2014 সালে অ্যাকচুয়ালি আমি রবিতে আবার একটা অপরচুনিটি পাই ডিজিটাল সার্ভিসেসে কাজ করার। আমি বলবো আমার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যায় 2014 সালে, কারণ আমি যখন ডিজিটাল নিয়ে কাজ করা শুরু করি, আমি অনেক লার্নিং অপরচুনিটি পাই। রবির কাছে আমি কৃতজ্ঞ যে আমি সেখানে লার্নিং অপরচুনিটি পেয়েছি। আমি ভালো ভালো লিডারের আন্ডারে কাজ করতে পেরেছি, যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন এবং তাদের সাহস এবং প্রেরণার কারণেই আমি বাংলাদেশে প্রথম আজিয়াটার যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি এডিএ, সেটাকে এস্টাবলিশ করি বাংলাদেশে 2019 সালে এবং সেটার পরিপ্রেক্ষিতে ওরা আমাকে ক্যাম্বোডিয়াতে অ্যাসাইন করে। আমি ক্যাম্বোডিয়াতেও কিছুদিন কাজ করি এবং ক্যাম্বোডিয়াতে আমি ওই এডিএ কোম্পানিটাকে অ্যানালিটিক্স ডেটা অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ওইটা এস্টাবলিশমেন্টের পরে আমাকে ওখানে একটা ডিজিটাল ব্যাংকেও কাজ করার সৌভাগ্য হয় আমার। তো ডিজিটাল ব্যাংকে কাজ করতে করতে আমি যেহেতু ডিজিটাল নিয়ে কাজ করছিলাম, এটা আমার কাছে একটা নতুন অপরচুনিটি হিসেবে মনে হয়। ওখানে আমি মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করি। আমাদের দেশে যেমন বিকাশ আছে, ওখানে উইং নামে একটা ব্যাংক আছে। ওই উইংকে বিকাশের মতো ফিনটেক থেকে ব্যাংকে, ডিজিটাল ব্যাংকে ট্রান্সফরমেশন আমার দায়িত্ব ছিল। তো সেটা আমি ভালোভাবে পালন করি আলহামদুলিল্লাহ এবং তারপরে আবার দেশে ফিরে আসি। দেশে ফিরে এসে আবার আমার পুরনো বলতে পারেন যে ভালো লাগার জায়গা রবিতে আমি আবার কমার্শিয়াল পার্টনারশিপ হিসেবে জয়েন। আচ্ছা, আপনি ডিজিটাল ব্যাংকিং নিয়ে কথা বলছিলেন, সেখানে আপনার অভিজ্ঞতাও আপনি শেয়ার করছিলেন, কিন্তু একটু জানতে চাই, এটা তো আসলে সরকার এখন কাজ করছে এটা নিয়ে, আমাদের দেশে এই বিষয়ে আর কি করণীয় রয়েছে? আসলে ডিজিটাল ব্যাংকিং এর একটা হিউজ অপরচুনিটি আমাদের দেশে রয়ে গিয়েছে। আমরা আসলে প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যে ব্যাংকিং সার্ভিসটা দিয়ে থাকি, সেটা আসলে কর্পোরেট ব্যাংকিং এর মধ্যেই পড়ে এবং কনজিউমার ব্যাংকিং এ আসলে আমাদের বলতে গেলে টপ 4 or 5 ব্যাংকস শুধুমাত্র কনজিউমার ব্যাংকিং প্রোভাইড করে থাকে এবং যে কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের যে আমরা যেটাকে বলি ফিনান্সিয়াল ইনক্লুশন বা একদম ডিপ রুরালে যারা ব্যাংকিং সেবার আওতায় আসতেছে না, সো এদেরকে আমরা বলি আন্ডারসার্ভড অথবা আনসার্ভড। মানে যারা আসলে অনেকেই আছেন এখনও বাংলাদেশে ব্যাংকে যেতে হবে, তাদের সোশ্যাল স্ট্যাটাস অনুসারে তারা চিন্তা করে আমি ব্যাংকে গেলে হয়তো আমাকে সেবা প্রদান করা হবে না। যদিও গত
50 বছর মানে আমাদের স্বাধীনতার পর থেকে আমরা অনেকভাবে চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেলেও আমাদের অনেকেই উন্নয়নের সুযোগে আমাদের নতুন উদ্ভাবনী ব্যবস্থার মাধ্যমে অনেক ব্যাংক চলে এসেছে অনেক সেবার মাধ্যমে, কিন্তু দেখা গিয়েছে যে আসলে যে একদম যার দরকার ব্যাংকিং সার্ভিসটা সেই জায়গাটা এখন আমরা পৌঁছাতে পারিনি। সেখানে ডিজিটাল ব্যাংকের একটা বিশাল সুযোগ আছে। সেই সুযোগটা দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে টেকনোলজির জায়গা থেকে, যে আমরা এখন যেহেতু আপনার কাছেও একটা ফোন আছে, আমার কাছেও একটা ফোন আছে, আমরা চেষ্টা করি ফোনের মাধ্যমে সব কাজগুলো করা যায় কিভাবে। তো এই স্মার্টফোনের মাধ্যমে যে স্মার্টফোনের পেনিট্রেশন যদি বাড়ানো যায় এবং সেক্ষেত্রে যদি আমরা হাতে হাতে সেই ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবাটা পৌঁছে দেওয়া যায়, আমাদের এখানে সেই সিকিউরিটির জায়গাগুলো যদি এনশিওর করতে পারি, আমরা ছোট ছোট লোন যদি প্রোভাইড করতে পারি, আমরা যেটাকে ন্যানো লোন বলি। বাংলাদেশ ব্যাংক অনেক আমাদের এখানে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়, কিন্তু উদ্যোগের সাথে আসলে আমাদের এই উদ্যোগের বাস্তবায়নটা খুব জরুরি। আমি দেশের বাইরে দেখে এসেছি যে ওদের দেশের পলিসি এবং বাস্তবায়ন এই দুইটা জায়গা খুব মানে ক্লোজলি হ্যান্ডশেকিংয়ের মতো কাজ করে। আমাদের দেশে যেটা হয় যে আমরা অনেক সুন্দর উদ্যোগ নেই, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় এবার যে বাংলাদেশ, এখন মনে হয় বাংলাদেশ ব্যাংক আবার ডিজিটাল ব্যাংকের জন্য ইনিশিয়েটিভ নিয়েছে, আমার মনে হয় আমরা যদি ওই জায়গাগুলোকে ঠিকমতো নার্চার করতে পারি, আমাদের ভালো একটা ক্যারিয়ার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, খুব ভালো। ক্যারিয়ারে তো অনেক জায়গাতে আপনার অভিজ্ঞতা রয়েছে, কোন কোন সেক্টর বা কোন বিষয়টা আসলে মেইন ফোকাসে রেখে আপনি কাজগুলো করতেন আপনার পার্সোনালি? আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কি মানুষের প্রবলেম সলভ করতে পারছি কিনা। যে কোনো একটা কাজই আমি করি, সেটা আমার কনজিউমার, সেটা আমার বিজনেস টু বিজনেস হোক অথবা বিজনেস টু কাস্টমার হোক, মার্কেটিংয়ের ভাষায় আমরা যেটা বলি B2B অথবা B2C, এই প্রত্যেকটা সেগমেন্টেই আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারছি এবং সেই প্রবলেম সলভ করার মাধ্যমে কি আমরা আদৌ এমন জায়গায় যেতে পারছি কিনা যে কাস্টমারের যে এক্স্যাক্ট নিড, সেই নিডটা কি আমরা ফুলফিল করতে পারছি কিনা। আপনাকে একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যখন প্রথম রবি ক্যাশ নামে একটা সলিউশন লঞ্চ করে, ওখানে আমাদের অপশনটা ছিল যে আমরা কিভাবে মানুষের বিল পেমেন্ট সার্ভিসটা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো এটাও একটা প্রবলেমের মধ্যে ছিল যে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক বিল দিতে হতো, সেটা কিভাবে আমরা মোবাইলের অ্যাপের মাধ্যমে নিয়ে আসি। এটা আমরা 2014 সালে লঞ্চ করি। তো সেখান থেকে আমাদের একটা জার্নি হয় এবং দেশের বাইরেও যখন আমি যাই উইং ব্যাংকে, সেখানেও আমরা একটা ইউনিক জিনিস ক্রিয়েট করেছিলাম যে আমরা কিভাবে 3 মিনিটে আমাদের কৃষকদের লোন দিতে পারি। সো এটা আমি কম্বোডিয়া করে এসেছি। বাংলাদেশে এখনো সেই সেবা আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কৃষকদের, আমাদের যারা প্রথিতযশা আপনার যে বিভিন্ন বাজারমুখী যে ব্যবস্থাপনা, সেই বাজারমুখী ব্যবস্থাপনায় যে রিটেলার বলি আমরা, যারা বাজারে আপনার যে প্রোডাক্ট বিক্রি করেন, তাদেরকে এখন আমরা ব্যাংকিং সেবার আওতায় আনতে পারিনি। তাদের এই ধরনের ইভেন আপনি চায়নায়ও আছে যে এটাকে বলে সানসেট লোন, মানে হচ্ছে সূর্যোদয়ের সময় আপনি একটা লোন নেবেন, সূর্যাস্তে আপনি আবার টাকাটা ফেরত দিতে পারবেন। তো এই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে আমার মনে হয়। বাহ, খুব ইন্টারেস্টিং। আপনি দেশের বাইরে যেহেতু এই ধরনের কাজ করে এসেছেন, কি মনে হয় বাংলাদেশের ফিউচারটা কেমন আসলে? আমি তো বলবো আমি সবসময় ইন্সপায়ার্ড, এবং অনেকেই অনেক সময় আমরা দেখি আমাদের আশপাশে অনেকেই হতাশা ব্যক্ত করে, কিন্তু আমাদের ইন্সপিরেশনের জায়গাটা আমাদের নিজেদের মধ্যেই আসলে। আপনি যদি দেখেন যে আমরা নিজেরাই যেই চ্যালেঞ্জিং লাইফস্টাইলের মধ্যে আমরা যেভাবে নিজেদেরকে টেক কেয়ার করি এবং আমরা যেভাবে এগিয়ে যাই, এত শত প্রতিকূলতার মাঝেও সেই প্রতিকূলতা অনেক রকম আছে আমি যদি বলি, তার মধ্যেও আমরা যে নিজেদেরকে ধরে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আমার মনে হয় সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং সেই শক্তির কারণেই আমি মনে করি আগামী দিনে একটা আরো সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। বাহ, খুব ভালো। গ্রাহকদের কথা ভেবে আর কি কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে, কি মনে হয় আপনার? আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি, বা সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ টোটালি গ্রাহক ড্রিভেন, এবং এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। যেমন আপনি যদি আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটাতে আমরা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে পৃথিবীর বড় সমুদ্র মানে পর্যটন স্থান আমরা ক্রিয়েট করতে পারতাম, সেই জায়গাটায় আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সেবা খাত যদি এগিয়ে যেত, আমরা যদি গ্রাহকদের কথা চিন্তা করতাম, আমরা যদি ইন্টারন্যাশনাল কাস্টমারদের কথা চিন্তা করতাম, আজকে আমরা ছুটি হলেই সবাই থাইল্যান্ড চলে যেতে চাই, আমরা সবাই ইন্দোনেশিয়া চলে যেতে চাই, আমরা সবাই মালয়েশিয়া চলে যেতে পারি। তো আমরা এই জায়গাগুলোতে আমার মনে হয় পর্যটন শিল্পে আমাদের অনেক কাজ করা আছে গ্রাহকের কথা চিন্তা করে, যাতে আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই জায়গায় আমরা যেন কাজ করতে পারি। এর বাইরে আমরা যদি বলি যে সেবা খাতের যে জায়গাগুলোতে আমরা এখনো পিছিয়ে আছি, সেখানে হচ্ছে যে আমরা এত বেশি
মার্কেট কিন্তু অনেক বড়। তো মার্কেট অনেক বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনি যদি একটা ছোট একটা প্রোডাক্টও বানান, সেটা একটা শাড়ি হোক বা একটা সাবান হোক বা একটা যে কোনো একটা এডুকেশন ম্যাটেরিয়ালও হোক, সেটা কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার আপনার কাছে আছে। তো আমাদের যারা উদ্যোক্তা আছে তারা দেখে যে আমি যা বানাই তাই বিক্রি হয়। তো তখন ওই ক্ষেত্রে তারা ওই জিনিসটা মাথায় রাখতে পারে না যে আসলে গ্রাহকের কতটুকু আমরা সার্ভ করতে পারছি, তার প্রবলেমটা সলভ করতে পারছি। কারণ আলটিমেটলি এত বড় পপুলেশন আমাদের, পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডরা আমাদের দেশে কাজ করতে চায়, কারণ আমাদের দেশের মার্কেট অনেক বড়, আমাদের মার্কেটের সাইজ অনেক বড়, আমাদের বাইং ক্যাপাসিটি বড়, আমাদের ইউথ সেগমেন্ট অনেক বড়। সবচেয়ে বড় পাওয়ার আমরা বলি ডিজিটাল ডিভিডেন্ড, মানে আমাদের ডিজিটাল ডিভিডেন্ড হচ্ছে আমাদের যে ইউথ এইজ গ্রুপ আছে, সেটার মাধ্যমে তারা অনেক বেশি ব্যবসায়িক পরিক্রমা বিস্তার করতে পারে। তো ওই জায়গাগুলো থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে গ্রাহকের দিক চিন্তা করে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট ইনোভেশনের, এবং শুধুমাত্র সরকারের দিক থেকে না, বিভিন্ন বডি থেকে, প্রাইভেট অর্গানাইজেশন, সব জায়গায় এই জিনিসগুলো কোয়ালিটি অ্যাসুরেন্সটাকে আমাদেরকে আরও উপরে নিয়ে আসতে হবে। যেমন আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের কোনো অর্গানাইজেশনেই এমএনসি বাদে, মাল্টিন্যাশনাল কোম্পানি বাদে, অন্য সব কোম্পানিগুলোতে ওইভাবে কোয়ালিটি অ্যাসুরেন্সটা মেনটেন করার সুযোগ হয় না। কারণ তারা হয়তো চিন্তা করে আমাদের এডমিনের লোকটাই হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স মেনটেন করতে, বাইরে কিন্তু যেটাকে আমরা কিউসি বলি। সো প্রত্যেকটা জিনিস, আপনাকে আজকে একটা চা সার্ভ করা হবে, আপনাকে একটা কেক সার্ভ করা হবে, সেগুলো কিন্তু কিউসি হয়ে আপনার কাছে আসে। সো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় আরও কাজ করার সুযোগ আছে। খুবই ভালো। আসলে আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বা আমরা যে টেকনোলজির দিক দিয়ে বলি অনেক অ্যাডভান্স ওয়েতে যাচ্ছি, কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ে যদি ফলো করে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু অনেক ক্ষেত্রে ওয়ার্ক করলে হয়তো বা আমরা এগিয়ে যেতে পারবো আরও ভালোভাবে। সো এখন যে টেকনোলজির বিষয় নিয়ে সমসাময়িক যে ইস্যুগুলো আপনি বলছিলেন, সো এই ইস্যুগুলো নিয়ে আসলে কী ধরনের ভাবনা রয়েছে বা কী করা যেতে পারে? এইখানে আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ইজ ফ্লাডেড উইথ ফেক নিউজ এবং কন্টেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ ফেক কন্টেন্ট, এআইর এখন ইনভলভমেন্ট হয়ে আসছে। সো আমাদের এখানে আসলে ওই জায়গাগুলোতে বেশ সচেতন হতে হবে আমাদের মনে হয়, এবং সেটা রেগুলেশনসের জায়গা থেকেও আসতে পারে, প্রাইভেট অর্গানাইজেশনগুলোর জায়গা থেকেও আসতে হবে। তো আপনি সোশ্যাল মিডিয়ায় কি দিচ্ছেন, কি দিচ্ছেন না, কি বলছেন, কি বলছেন না, আপনাকে আরও সচেতন হতে হবে। এআই ইনভলভমেন্টগুলোকে আপনারা কিভাবে, এমন আপনি জানেন কি না জানি না, পৃথিবীর অনেক দেশে এখন এআই মিনিস্টার হিসেবে আছে, কিন্তু মানে একজন মিনিস্টার মন্ত্রণালয় আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। কারণ এখন টেকনোলজি এমন জায়গায় চলে যাচ্ছে, আপনার কাজগুলো অনেক কিছুই হয়তো এআই দিয়ে করা সম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে ফেক এবং ট্রুথ, এই জায়গাটায় একটা গ্যাপ থেকে যাবে যে আসলে কোনটা অথেন্টিক এবং কোনটা অথেন্টিক না। এবং এই জায়গাগুলোতে আসলে আপনাকে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই কন্টেন্ট, আমরা বলি যে কন্টেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স, কন্টেন্ট অথেন্টিসিটি, এই জায়গাগুলোতে আমার মনে হয় আরও অনেক কাজ করার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক কিছু জানতে পেরেছি এবং ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।